নমস্কার। একটা আন্দোলন কতটা সাড়া ফেলতে পারে, কতটা প্রভাব বিস্তার করতে পারে এবং একটা আন্দোলনের ফলে একটা সংগঠিত রাজনৈতিক দলের চারটে আলাদা আলাদা সংগঠনকে অর্থাৎ এবিটিএ, সিপিআইএম, ডিওয়াইএফআই এবং এসএফআইকে আলাদা আলাদা বিবৃতি দিতে বাধ্য করায়, সেটা জানবো আজকের এই ভিডিওতে। তার আগে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যদি মনে করেন যে আন্দোলনের প্রয়োজন আছে তাহলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন এবং আশা রাখছি এই ভিডিওটা প্রত্যেকে ডাউনলোড করে আপনারা নিজেদের ওয়ালে শেয়ার করুন, নিজেদের পোস্টে শেয়ার করুন, নিজেরা বারবার রিপোস্ট করুন এবং হোয়াটসঅ্যাপে এটা ছড়িয়ে দিন। প্রথমে সুজন চক্রবর্তীর বক্তব্যটা একটু শুনে নিই। 26,000 যারা চাকুরিরত সেই ব্যাপারে রাস্তায় যারা বসে আছেন তাদের দাবি হচ্ছে যোগ্যদের চাকরি দেওয়া হয়নি। কোর্টে আলোচনা হচ্ছে একবার একাধিকবার এবং বাক কমিটি থেকে শুরু করে সবাই কথাটা স্পষ্ট বলছেন যে বহু বেআইনি নিয়োগ হয়েছে, টাকার বিনিময়ে নিয়োগ হয়েছে। কোর্ট স্পষ্ট করে দিয়েছে কারা ঠিক কারা বেঠিক এটা স্কুল সার্ভিস কমিশন জানা হলফনামা দিয়ে। এই নিয়ে চারবার স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার হলফনামা দেবার কথা দিল না কেন? ফলে যারা যোগ্য, নিজেদের যোগ্যতা যারা চাকরি পেয়েছে তাদের প্রত্যেকের চাকরি বহাল থাকতে হবে। বলছেন চারবার স্কুল সার্ভিস কমিশনকে নাকি হলফনামা দিয়ে জানাতে বলেছে কারা ঠিক কারা বেঠিক। দেখুন, এই কথাটা কিন্তু হাইকোর্টের কোনো অর্ডারে লেখা নেই যে এসএসসিকে চারবার হলফনামা দিয়ে জানাতে বলা হয়েছে, কিন্তু এটা লেখা আছে যে ফার্দার ইররেগুলারিটি আছে কিনা এসএসসি তার কোনো সদুত্তর দিতে পারেননি। মানে কি? মানে সিবিআই যে সেগ্রিগেশন করে দিয়েছেন বা যে ইররেগুলারিটিসগুলো অলরেডি ফাইন্ড আউট হয়ে গেছে সিবিআই দ্বারা, তা ছাড়া ফার্দার ইররেগুলারিটিস আছে কিনা সেটা কিন্তু সদুত্তর এসএসসি দিতে পারেনি। তার ফলে কিন্তু 26,000 চাকরি বাতিল হয়েছে। এখানে সুজন চক্রবর্তী বলছেন কি যে এসএসসিকে যোগ্য অযোগ্যের আলাদা লিস্ট সেগ্রিগেট করে দিতে বলা হয়েছে, যেটা আমরা এতদিন ধরে দেখে আসছি বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন মার্কেটিংয়ে, কিন্তু কোথাও এসএসসির হাইকোর্টের অর্ডারে কিন্তু এরকম কোনো কথা বলা নেই। এক নম্বর কথা। 2 নম্বর কথা হলো, যদি সেই এসএসসি আলাদা লিস্ট না দিল, অর্থাৎ আমরা সবাই জানি, সুজন চক্রবর্তীও ভালোভাবে জানেন যে এসএসসি চুরি করেছে, তাহলে এসএসসি যদি চুরি করে থাকে তাহলে সেই এসএসসিকে, যে চুরি করেছে, যার গরু ধান খেয়েছে, আমি তার কাছে কেন বিচার জানাবো? এসএসসি চুরি করেছে, তাকে আবার বলছে তুমি যোগ্য অযোগ্যের লিস্ট আলাদা করে দাও, তো এটা তো কোনো কথা হতে পারে না। এখানে সুজন চক্রবর্তীর বলা উচিত ছিল যে যেহেতু সিবিআই তদন্ত করেছে এবং সিবিআই তদন্ত করে এই ইররেগুলারিটিসগুলো ধরা পড়েছে, এরা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে, এরা টাকার বিনিময়ে চাকরি পায়নি, তাহলে সিবিআইয়ের ইনভেস্টিগেশনটাকে মান্যতা দিক, কিন্তু সেটা উনি বললেন না। তারপরে দেখি উকিল কে কোথায় কি বলছেন সেটা উকিলের ব্যাপার। উকিল কি বললেন সে অনুযায়ী ছাত্ররা চলে না, সে অনুযায়ী মানুষ চলে না। নিশ্চয়ই উকিলরা পারস্পরিক তর্ক বিতর্ক। উকিল কে কোথায় কি বলছেন সেটা উকিলের ব্যাপার। এই প্রসঙ্গে আসি। দেখুন, উকিল কে কোথায় কি বলছেন সেটা উকিলের ব্যাপার, একদম এটাতে 100% আমি সহমত। কিন্তু একটা উকিল যিনি সিপিআইএম পার্টির, অর্থাৎ সুজন চক্রবর্তীর নিজের পার্টির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, যিনি প্রাক্তন মেয়র ছিলেন সিপিআইএমের তরফ থেকে, তিনি বলছেন যে উকিল কে কোথায় কি বলছেন সেটা তার ব্যাপার। আচ্ছা, তাও মেনে নিলাম যে উনি উকিলগিরি করে খান, অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বলছেন উকিলগিরি করে খান, তো তার কথা ছেড়ে দিলাম। কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলছেন আর কি দাবি করছেন দুটো কিন্তু আলাদা জিনিস। কোর্টে একটা উকিল বিভিন্ন কথা বলতে পারে, কিন্তু সেই উকিল বা বিকাশ রঞ্জন ভট্টাচার্য সাবমিশনে কি বলেছেন, সেই উকিল কিন্তু চেয়েছেন যে পুরো প্যানেলটা ক্যান্সেল হোক। তাই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যে দাবিটা বা যে চাওয়াটা বা যে সাবমিশনটা, সেটা সুজন চক্রবর্তীর সঙ্গে খাপ খাচ্ছে কি খাচ্ছে না সেটা সুজন চক্রবর্তীকে পরিষ্কার করে বলতে হবে। অর্থাৎ সুজন চক্রবর্তীকে বলতে হবে যে বিকাশ রঞ্জন বাবু কোর্টে যে সওয়ালটার জন্য মূলত গিয়েছেন, অর্থাৎ কোর্টে যেটা তিনি চাইছেন, কোর্টের কাছে দাবি রাখছেন, লিখিত আকারে পেশ করেছেন যে পুরো প্যানেলটা ক্যান্সেল হোক, এক কথায় এটার সঙ্গে সিপিআইএম বা সুজন চক্রবর্তী সহমত আছে কি নেই
সেটা জানাতে হবে। একেবারেই দুর্নীতি কথাটা সামনে নিয়ে এসেছিলেন যিনি প্রথম, তিনি বিকাশ রঞ্জন ভট্টাচার্য। একদম উনি ঠিক বলেছেন যে প্রথম যিনি এই দুর্নীতির কথাটা সামনে নিয়ে এসেছিলেন তার নাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এর জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আমার হৃদয় থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং ইনিই প্রথম ব্যক্তি যিনি কোর্টে দাঁড়িয়ে বলেছিলেন অল আর ফ্রড, এবং ইনিই প্রথম ব্যক্তি যিনি বলেছিলেন পুরো প্যানেলটাই ক্যান্সেল চাই, পুরো প্যানেলটাই দুর্নীতিগ্রস্ত। এর জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে জানাই হৃদয় থেকে একরাশ ঘৃণা আর ধিক্কার। তিনি এতদিন ধরে বলে যাচ্ছেন যে হ্যাঁ, এদের সবার চাল এবং কাকর আলাদা করা হোক, তার ব্যবস্থা করা হোক। স্কুল সার্ভিস একদম ডাহা মিথ্যে কথা বললেন। তিনি নাকি এতদিন ধরে বলে যাচ্ছেন, অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্য নাকি এতদিন ধরে বলে যাচ্ছেন চাল আর কাঁকর আলাদা করা হোক। আমরা গত 27 তারিখের হিয়ারিংয়ে দেখেছি যে সুপ্রিম কোর্টে উনি একবারও সেগ্রিগেশনের পক্ষে সওয়াল করলেন না, চাল কাঁকর আলাদা করার পক্ষে সওয়ালই করলেন না। করা যাবে কিনা দূরের কথা, কোনো উপায় বা করা গেলে যেতে পারে কিনা সেটার পক্ষে কিন্তু তিনি একটি কথাও উচ্চারণ করেননি। একদম 1.5 ঘন্টার প্রথম থেকে শেষ পর্যন্ত উনি বলে গেছেন প্যানেল ক্যান্সেল চাই, প্যানেল ক্যান্সেল চাই, প্যানেল ক্যান্সেল চাই, এবং তার পক্ষে উনি যুক্তি খাড়া করেছেন। কিন্তু ইনি বলছেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য নাকি চাল কাঁকর আলাদা করার চেষ্টা করেছে। ঠিক আছে, কমিশন সেটা করছে না, এবার কি করবে? কোর্টকে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু কারুর যোগ্য চাকরি বাতিল করা যাবে না, কারোর যোগ্য চাকরি বাতিল করা যাবে না, কোনো যোগ্য শিক্ষকদের চাকরি বাতিল করা যাবে না। এতদিন ধরে বলে আসছিলেন যে কে যোগ্য চিনতে তো পারছি না, চাল কাঁকর আলাদা করতেই তো পারছি না, তাহলে কারা যোগ্য কারা অযোগ্য আমরা চিনব কি করে? এখন এসে বলছেন যে যোগ্যদের চাকরি খাওয়া যাবে না। যাই হোক, বিলম্বিত বোধোদয়। যারা যোগ্য তাদের চাকরিতে বহাল রাখতে হবে। এই যোগ্য এবং অযোগ্য খুঁজে বার করতে না পারলে এসএসসির যারা মাথা তাদের জেলে পুরতে হবে, সরকারের যারা মাথা তাদের জেলে পুরতে হবে। যোগ্য অযোগ্য বাছাই না করতে পারলে এসএসসির যারা মাথা তাদেরকে জেলে পুরতে হবে। আপনারা সবাই জানেন যে তখনকার সময়ে এসএসসির যারা চেয়ারম্যান ছিলেন বা এসএসসির যে সমস্ত আরও আধিকারিকরা ছিলেন তারা কিন্তু সবাই জেলে আছে। অর্থাৎ এক প্রকার সুজন চক্রবর্তী যেটা বলেছেন তখনকার দিক থেকে কিন্তু সেটা ঠিকই আছে। না হয় এটা এনশিওর করতে হবে রাজ্যের সরকারকে, এসএসসিকে, আর না হলে তাদের মাথাগুলোকে জেলে পুরতে হবে। উনি বললেন সব শেষে যে যোগ্য অযোগ্য বাছাই করতে না পারলে তাহলে তাদের মাথাগুলোকে জেলে পুরতে হবে। মানে উনি টার্গেট করছেন সরকারকে অবশ্যই জেলে পুরতে হবে, এটা উনি বলতে চাইছেন। তাহলে দেখুন, এতদিন পরে উনি বলছেন যোগ্যদেরকে চাকরিতে বহাল রাখতে হবে, জোর গলায় বলছেন, যারা মেধার ভিত্তিতে স্বচ্ছতার ভিত্তিতে চাকরি পেয়েছেন। এখানেই হলো আমাদের আন্দোলনের সার্থকতা। এরপরে আসছি সিপিআইএমের আরেকটি সংগঠন অর্থাৎ ছাত্র সংগঠন এসএফআই এর বক্তব্য। সওয়াল করে ফের পরীক্ষায় সওয়াল বিকাশের, সুপ্রিম কোর্টে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সওয়াল, বিরোধিতা এসএফআই এর। যোগ্য অযোগ্য প্রার্থীদের আলাদা করতে হবে, যারা চাকরি করছেন রাজ্যের অযোগ্যতায় তাদের চাকরি যেতে পারে না, যাদের তালিকায় নাম রয়েছে কিন্তু চাকরি পাননি তাদেরকে চাকরি দিতে হবে। গোটা প্যানেল বাতিল হলে চরম সংকটে পড়বে স্কুলগুলি, দাবি এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জনদের। বিকাশবাবু একজন স্বনামধন্য অ্যাডভোকেট, আইনজীবী। উনি আইনজীবীর জায়গা থেকে ওনার যা মনোভাব, সেই মনোভাব উনি হয়তো রেখেছেন। তাদের এটাই মনোভাব যে যোগ্য অযোগ্য আলাদা করতে হবে, এবং এই আলাদা করবার দায় সরকারের, সরকারকে দায়িত্ব নিতে হবে। বিচার ব্যবস্থার এই দায় নয়, যোগ্য অযোগ্য আলাদা করবার দায় বিচার ব্যবস্থার নয়, যোগ্য অযোগ্য আলাদা করবার দায় সরকারের। তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে এসএফআই বলছে যে যোগ্য অযোগ্য আলাদা করার দায় সরকারের, এই দায় বিচার ব্যবস্থার নয়। আচ্ছা ভাই, যে চুরি করেছে তুমি তাকে যোগ্য অযোগ্য বাছাই করতে বলছো, সে যে যোগ্য অযোগ্য বাছাই করে তালিকাটা দেবে সেটা আবার তুমি মানবে? বা আমরাও বা মানবো কেন? আমরা তো কখনোই মানবো না যে চুরি করেছে সেই বাছাই করুক। আমরা বলছি এর দায় নিতে হবে, এই দায়িত্ব নিতে হবে
মহামান্য সুপ্রিম কোর্টকে, এবং তাদেরকে ঠিক করে দিতে হবে যে কারা সেগ্রিগেট করবেন এবং কারা কিভাবে করবেন। দরকার পড়লে আলাদা বোর্ড গঠন করে দিতে হবে। কিন্তু শুধুমাত্র এসএসসিকে দিয়ে যদি আলাদা করা হয় তাহলে সেটার মধ্যেও যে ভুল থাকবে না তার গ্যারান্টি তো আমরা নিতে পারি না, কারণ এসএসসি নিজেই চুরি করেছে, পর্ষদ নিজেই চুরি করেছে। তাহলে সেই যোগ্য অযোগ্য আলাদা করার দায়িত্ব কি করে এসএসসির হয়, পর্ষদের হয়? তদন্ত প্রক্রিয়ার মাধ্যমেই বেশ খানিকটা এই অগ্রসর হয়েছিল এই দিকে যে কারা অযোগ্য সেই লিস্টেড করবার প্রক্রিয়াটা। তাহলে সেই প্রক্রিয়াটা কেন থেমে গেল? পরিষ্কার বলছেন যে তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে খানিকটা অগ্রসর হয়েছিল এই দিকে যে কারা অযোগ্য। তাহলে ভাই ওই তদন্তটাকেই মান্যতা দাও না, ওই তদন্তটাকেই মান্যতা দিয়ে বলো কারা অযোগ্য। তাহলে অযোগ্যগুলো যদি বাদ চলে যায়, বাকিগুলো যোগ্য। সিম্পল 50 থেকে 10 বিয়োগ করলে 40 হয়। এই জিনিসটাকে তোমাদের মানতে হবে। যোগ্য অযোগ্য আলাদা করতে হবে। যদি রিএক্সামিন করতে হয় তাহলে যারা অযোগ্য মনে করা হয়েছে, যাদেরকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে ইনভেস্টিগেশন প্রসিডিওরের মাধ্যমে, তাদেরকে রিএক্সামিন করো। যারা যোগ্যতার ভিত্তিতে পেয়েছে তারা কেন রিএক্সামিন হবে? এখানে উনি ভালো বলেছেন যে রিএক্সামিন করতে গেলে যারা অযোগ্য প্রমাণিত হয়েছে, তো ঘুরে ফিরে উনি সেই একই জায়গায় আসছেন, যারা অযোগ্য প্রমাণিত হয়েছে। তো যারা অযোগ্য প্রমাণিত হয়েছে তাদেরকে তুমি বাদই করে দাও না, আবার কেন পরীক্ষা দিতে দিচ্ছ? আমাদের পয়েন্টটা এটাই যে যারা অযোগ্য প্রমাণিত হয়েছে তাদেরকে তুমি পরীক্ষা দেওয়াবে, বাদ দেওয়াবে, সেটা তাদের ব্যাপার। কিন্তু যারা যোগ্য, যাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, তাদেরকে এই যে ঝামেলা, ঝুট ঝামেলা, এগুলো থেকে মুক্তি দিতে হবে। তো এখানে উনি খুব ভালো কথা বলেছেন, ওনার সাথে সহমত আমি। একদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফের পরীক্ষার পক্ষে সওয়াল করছেন এবং তিনি বলছেন যেখানে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হলে ভালো মন্দ বাছাই করা যায় না। তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফের পরীক্ষার পক্ষেই বলছেন যে ফের পরীক্ষা দিতে হবে। ওদিকে সুজন চক্রবর্তী বলে গেলেন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য নাকি চাল কাকর আলাদা করার চেষ্টা করেছেন। তাহলে কত রকমভাবে এনারা মানুষকে আলাদা আলাদাভাবে বিবৃতি দিয়ে জানাচ্ছেন। আসলে এতদিন পর্যন্ত আমরা বলিনি, অর্থাৎ আমরা যারা যোগ্যরা আছি তারা এতদিন পর্যন্ত কথা বলিনি, তাই এটা ভুলভাবে মার্কেটিং হয়ে গিয়েছে। আপনারা যারা আছেন তারা প্রত্যেকেই এই ভিডিওটা নিজের ওয়ালে পোস্ট করুন ডাউনলোড করে নিয়ে। যদি ডাউনলোড না করতে পারেন তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি এই ভিডিওটা আপনাদেরকে পাঠিয়ে দেবো। এই ভিডিওটা প্রত্যেককে শেয়ার করতে হবে যাতে আসল সত্যটা সবার সামনে যায়, আসল সত্যটা প্রকাশিত হয়। তো এই হলো আমাদের আন্দোলনের সফলতা। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যে আন্দোলন করে কি লাভ। আন্দোলন করে এটাই বলা যায় যে যারা একটা মিথ্যা জিনিসকে, একটা ভুল তথ্যকে বারবার মার্কেটিং করছিলেন, বারবার মিডিয়ার মাধ্যমে প্রচার করছিলেন, সেই জিনিসটাকে কিন্তু আমরা টার্গেট করতে পেরেছি যে না, পুরো প্যানেল দুর্নীতিগ্রস্ত নয়, মাত্র 8% দুর্নীতিগ্রস্ত ক্লাস 9-10 ক্ষেত্রে, এবং 11-12 ক্ষেত্রে মাত্র 14% দুর্নীতি। তো এখানে একটা জিনিস পরিষ্কার যে একটা আন্দোলন, শুধুমাত্র এই 32 দিনের যে আমাদের লড়াই, সেই লড়াইটা একটা শক্তিশালী রাজনৈতিক দলের 4টে আলাদা আলাদা সংগঠন, অর্থাৎ এবিটিএ, সিপিআইএম, এসএফআই এবং মীনাক্ষীর ডিওয়াইএফআই, 4টে আলাদা আলাদা সংগঠনকে আলাদা আলাদাভাবে বক্তৃতা দিতে বলে এবং তাদেরকে এমন প্রশ্নমানে বিদ্ধ করে যে তারা আর কথা বলতে না পারে। তো এটাই হলো আন্দোলনের সার্থকতা। আপনারা যারা ভাবছিলেন না যে আন্দোলন করে কি হবে, ওইখানে চটে শুয়ে কি হবে, তারাই নিজেরাই দেখে নিন যে আন্দোলন কতটা সাড়া ফেলেছে। আগে আমাদের হয়ে বলার কেউ ছিল না, এখন সবাই বলছে যে যোগ্যদের চাকরি রাখতে হবে। এখন তারা বুঝেছে যে আমরা যোগ্য। কিছু করতে পারি আর না পারি, এই 32 দিনে আমরা বোঝাতে পেরেছি যে আমরা যোগ্য। আমরা মানে আমি আর কয়েকজন যারা আন্দোলনে ছিলাম তারা নয়, কিন্তু আমরা মানে যারা কিছু সংখ্যক দুর্নীতিগ্রস্ত তারা বাদ দিয়ে বাকি সবাই। তাই এখনও ভাবুন আন্দোলনটা চালাবেন কিনা। যদি আন্দোলনটা চালাতে চান তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করুন যে আমরা আন্দোলনের পক্ষে আছি এবং আন্দোলনে আসতেও চাই। কিন্তু এটা আপনাদেরকে শেয়ার করতে হবে ভিডিওটা বারবার করে, যাতে এই ভিডিওটা সবার কাছে পৌঁছে যায়। হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে প্রত্যেকে ডাউনলোড করুন আর হ্যাশট্যাগ দিয়ে বারবার রিপোস্ট করতে থাকুন। আমাদের লড়াই কিন্তু চলবে এবং শেষ দিন পর্যন্ত চলবে, যতক্ষণ না পর্যন্ত আমরা সুপ্রিম কোর্টে ন্যায় বিচার পাচ্ছি। ধন্যবাদ।